হিন্দুরা তখন ব্যাপার হচ্ছে যেমন অন্যান্য যেখানে হিন্দু আছে আমগো এখানে দেখা গেছে হিন্দুরা সাধারণত একটা এলাকা নিয়ে থাকতো, যেমন আমগো এই ওল্ড টাউনের মধ্যে সাকারি বাজার একসাথে ওরা থাকতো, ওরা একটা জোটবদ্ধভাবে থাকতো, যার জন্য আমাদের ভিতরে হিন্দুদের ছিল না, ওরা আর আমগোদের সাথে সংস্পর্শে ছিল না। যদিও সম্পত্তি থাকে বা বাস করছে, কিন্তু এমনি মহব্বত আছে, কিন্তু সামাজিক ব্যবস্থার মধ্যে তাদের অংশগ্রহণ ছিল না, বা তাদের বিচার আচার কোনোদিন তারা নিয়ে আসেনি, এইরকম হয়তো তখন দেখা গেছে। ঢাকায় পঞ্চায়েত, এই সরকার ব্যবস্থা সম্পর্কে অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। আমার আজকের ভিডিওর টপিক হচ্ছে পঞ্চায়েত, যেটি একসময় ঢাকায় বিভিন্ন মহল্লায় সামাজিক এবং সাংস্কৃতিক প্রয়োজনে গড়ে উঠেছিল। চলুন শুনে আসি পঞ্চায়েত সম্পর্কে। আসলে প্রত্যেক মহল্লায় মহল্লায় কিন্তু পঞ্চায়েত ছিল, মহল্লা কেন্দ্রিক। এরপরে পঞ্চায়েতের যারা সর্দার হতেন তাদের আবার একটা সেন্ট্রাল কমিটি ছিল, পঞ্চায়েত সর্দার কমিটি, এবং ওটার একজন সুপারিনটেন্ডেন্ট থাকতেন। আমাদের কাছে যে তথ্য আছে 1907 সাল থেকে আমাদের কাছে এই তথ্য আছে। তো তখন এই সর্দার কমিটির একজন সুপারিনটেন্ডেন্ট থাকতেন। তো সুপারিনটেন্ডেন্টদের মধ্যে বিখ্যাত ছিলেন খাজা মোহাম্মদ আজম। খাজা মোহাম্মদ আজম উনি ছিলেন নওয়াব সলিমুল্লাহর ভগ্নিপতি। পঞ্চায়েত ব্যবস্থা কিন্তু ছিল মোগল আমল থেকেই শুরু হয়, কিন্তু তার সাংগঠনিক রূপ পায় ব্রিটিশ আমলে। সব পঞ্চায়েতগুলোর একটা সেন্ট্রাল কমিটি হতো, তার নাম ছিল পঞ্চায়েত সর্দার কমিটি। এটার আপনার খাজা মোহাম্মদ আজম ওনার সময় কিন্তু এটার লিখিত গঠনতন্ত্র প্রণীত হয়। শেষ সর্দারদের মানে সর্দার কমিটির সভাপতি লাস্ট ছিলেন মির্জা আব্দুল কাদের সর্দার। তো মোস্ট প্রবাবলি 1956-এর দিকে লাস্ট সভা হয়েছিল। পরবর্তীতে আইয়ুব খানের সময় যখন মৌলিক গণতন্ত্র নামে একটা নতুন একটা সিস্টেম চালু করা হলো, তখন কিন্তু আগে যখন পঞ্চায়েত ছিল তখনও কিন্তু ওয়ার্ড কমিশনাররা ছিল মিউনিসিপ্যালিটির আপনার ডেভেলপমেন্ট দেখার জন্যে, কিন্তু তখন পঞ্চায়েতের কাজ ছিল মহল্লার আইন শৃঙ্খলা, সামাজিক ব্যবস্থাপনা এবং ভাই ব্রাদারের মধ্যে বাড়ি ঘর বন্টন নামা। সালিশি ব্যবস্থাপনাটা পুরোটাই ছিল পঞ্চায়েতের কাছে। ওটা কিন্তু ওয়ার্ড কমিশনারদের ওখানে কোনো এখতিয়ার ছিল না। কিন্তু আইয়ুব খান যখন 60 সালে মৌলিক গণতন্ত্র শুরু করলেন, তখন আপনার এই ওয়ার্ড কমিশনারদের মধ্যে এই সালিশি ব্যবস্থাপনাটা যোগ করে দেওয়া হলো। এখন যেমন ওয়ার্ড কমিশনাররা ওনারা কিন্তু মানুষকে আপনার নোটিশ করতে পারেন এবং সালিশের রায় দিতে পারেন তারা। তো তখন থেকেই ধরা যায় পঞ্চায়েত প্রথাটার বিলুপ্ত হয়ে যায়। কিন্তু যেহেতু অনেক পঞ্চায়েতের অনেক সম্পদ ছিল, যেমন প্রত্যেক পঞ্চায়েতের একটা করে বাংলা ঘর ছিল, যেটাকে কমিউনিটি সেন্টার বলা যেতে পারে। ওখানে কিন্তু বিচার আচার হতো এবং সামাজিক কাজকর্ম, গরিব মানুষের বিয়ে শাদী দেওয়া, এগুলো হতো ওখানে। ইভেন কি তখন কিন্তু এই ডেকোরেটর প্রথা খুব বেশি ছিল না। তো ওই পঞ্চায়েত বাংলা থেকে সর্দারদের কাছ থেকেই আপনার শতরঞ্জি, চাদর, তারপরে হাড়ি পাতিল, এগুলো কিন্তু নিয়ে বিভিন্ন বিয়েতে ব্যবহার করত। এই কবরস্থান নিয়ন্ত্রণ, মসজিদ নিয়ন্ত্রণ, মাদ্রাসা নিয়ন্ত্রণ, বিচার কার্যক্রম, এগুলো হলো সর্দারদের কাজ আর কি। সর্দার আবার কিছু সাথী মাথি নিয়ে এই কাজগুলি দেখতো আর কি। এই আসলে ব্যবস্থাপনা। এখন যেমন মানুষ আমার বিচারটা না মানলে সে আদালতে যেতে পারে, বা এখনকার মানুষরা কই দেয় যে আমরা আর পারতাছি না, তোমরা আদালতে যাও বা থানায় যাও, এইরকম একটা। আগে এই জিনিসটা ছিল না, চিন্তা করা যায় না, আগে কোনোভাবে এই জিনিসটা ছিল না। এই আগে যার জন্য মানুষের প্রতি বিশ্বাস বা থাকতো। হ্যাঁ, পঞ্চায়েত নিত। আর পঞ্চায়েতের সাপোর্ট তো সবচেয়ে বড় সাপোর্টটা হইলো কবরস্থান। এই যে কবরস্থানের যে তার একটা দাফনের ব্যবস্থা হইব, সরকারি হিসাবে আজিমপুর ছিল, তখনও ছিল হয়তো। আমরা তো 200 বছর আগের থেকেই পঞ্চায়েত ব্যবস্থাপনাটা দেখতেছি। আর এই কবরস্থানটি ম্যাক্সিমাম সমাজে একটুখানি আলাদাভাবে করতো আর কি। আর এইটার ভয়ে অনেক সময় সব কিছু মাইনা নিত, যে কবরস্থানে দাফনের একটা জায়গা পামু এখানে, এইটি আমার বড়,
এইটার ইয়ের উপরে তারা পঞ্চায়েতের বা যারা ক্ষমতায় আছে বা সর্দার তাদের কথাবার্তা মাইনা নিত আর কি সব কিছু। এইসব সামাজিকভাবে আমরা করে থাকি, আমরা নিজ দায়িত্বই করে থাকি। সাধারণ মানুষের জন্য সব কিছু আমরা এটা করি। তাদের যেমন দাফন গেলে অবশ্য দাফনের পয়সা তারা তো আর না দেয় না, পয়সা নিশ্চয়ই দেয় আর কি। তারপরে এই ব্যবস্থাপনাটা আমাদের মধ্যেই আছে আর কি, এই ব্যবস্থাপনাটা করি। এবং বিচারশালী কিছু থাকে, অনেকে বিশ্বাস করে আহে ভাই ব্রাদারের মধ্যে ঝগড়া, অমুক অমুকের পরিবারের এইসব ছোটোখাটো বিষয় আমরা দেখা যায়, হ্যাঁ এগুলো মিউচুয়াল করে দেয়, বিশ্বাসের সবার করে দেয়। তো কেউ আরও সহজে আদালতে যাইতে চায় না, আর এইসব বিষয়ে সাধারণত যায় না। হ্যাঁ, জমি জমার ব্যাপারটা নিয়ে অনেক সময় দেখা যায় এইগুলো আমরা করে থাকি, জমি জমার ব্যাপারটাও করে থাকি। এই জায়গা উই পাইব, ওই জায়গা পাইব, ওরা তো অঙ্ক, ওরা তো অংশ, উই এইটা পায়, ফেরাজ অনুযায়ী সে এই অংশ পায়, ওরা দিবানা কেলা, এগুলো সব কইরা থাকে, আমরা পঞ্চায়েত করে দেয় আর কি। পঞ্চায়েত শব্দটি শোনার সাথে সাথেই কিন্তু ৫ এই সংখ্যাটি মাথায় চলে আসে। ঢাকা শহরের প্রায় সব মহল্লাতে একটা করে পঞ্চায়েত ছিল। মহল্লার মুসলমান বাসিন্দারা এর সদস্য হতেন। সব বাসিন্দাই সদস্য, কিন্তু পঞ্চায়েত গঠিত হতো ৫ জন প্রতিনিধির সমন্বয়ে। তারা পরিচিত ছিলেন পঞ্চলায়েক বিরাদার নামে। এর মধ্যে একজন ছিলেন সর্দার, তিনি পঞ্চায়েত ডিরেক্ট করতেন। সর্দারের দায়িত্ব গ্রহণ করার পর তিনি একটি পাগড়ি উপহার দিতেন। এটি পরিচিত ছিল সর্দারি পাগড়ি নামে। মহল্লার সবাই চাঁদা দিয়ে এটি তৈরি করতেন। নবাব সলিমুল্লাহ নিজে বিভিন্ন মহল্লায় গিয়ে সর্দারদের পাগড়ি পরিয়ে দিতেন। আমরা যে পঞ্চায়েতটাকে খুব ভালোভাবে দেখতে পেরেছি, যে সেটা হলো, যেমন আমার এখন কিন্তু ৭৬ বছর বয়স চলছে। তো আমি ছোটোবেলায় যেটা দেখেছি, যেহেতু আমাদের পরিবারটাও একটা সর্দার পরিবারের অন্তর্ভুক্ত ছিল। আমার দাদা ছিলেন পেয়ারবক সর্দার। উনি কিন্তু এই ফরাসগঞ্জ, কাগজেটুল্লাহ, সুতরাপুর এই এলাকার সর্দার ছিলেন। উনি মারা যান ১৯৪১ সালে। তারপরে সর্দার হন আমার বাবা ১৯৪৪ সালে। সুতরাপুর মসজিদে তাকে পাগড়ি পরিয়ে তাকে সর্দার মনোনীত করা হয়। তো এই রকমভাবে যারা পঞ্চায়েত প্রথা ছিল, তো ৬০ দশকে যে সমস্ত সর্দাররা যারা পরবর্তীতে ওয়ার্ড কমিশনারের দায়িত্ব পেয়েছিলেন বা হয়েছিলেন, তাদের মধ্যে কিছু কিছু কিন্তু চর্চাটা থেকে গিয়েছিল। তখন থেকে এখন যে পঞ্চায়েত প্রথা আমাদের কিন্তু এখনও কোনো কোনো অঞ্চলে আছে। যেমন আমাদের যে এখন পঞ্চায়েত, সেটা কিন্তু অনেক বড় পঞ্চায়েত। সুতরাপুর, কাগজেটুল্লাহ, ফরাসগঞ্জ, লক্ষ্মীবাজার মিলিয়ে আমাদের পঞ্চায়েত। তো যে সমস্ত পঞ্চায়েতগুলোর বাংলা ঘর ছিল এবং আপনার তাদের নিজস্ব কবরস্থান ছিল, তারা কিন্তু এখনও টিকে গেছে, কিন্তু ওইভাবে কিন্তু নয়। এখন এটা একটা সামাজিক সংগঠন। ওটা ওনারা যাদের কবরস্থান আছে কবরস্থান ভিত্তিক, যাদের কোনো নিজস্ব বাংলা ঘর আছে এটা ভিত্তিক। তবে বেশিরভাগ ঢাকা শহরের এই বাংলা ঘরগুলোই কিন্তু সরকারি প্রাইমারি স্কুল হয়েছে। আমাদের ফরাসগঞ্জ যে বাংলা ঘর, এটার মধ্যেও কিন্তু ফরাসগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন চলছে। তো আমাদের যে পঞ্চায়েতের যে বিষয়টা, যেটা আমি আগে উল্লেখ করলাম আপনাকে, যে খাজা মোহাম্মদ আজম, উনি নওয়াব সলিমুল্লাহর ভগ্নিপতি ছিলেন। ওনাকেই ১৯০৭ সালে পঞ্চায়েতের হেড করা হলো, মানে সর্দারদের কমিটির সুপারিনটেন্ডেন্ট বলা হতো তাকে। ওখানে একজন সুপারিনটেন্ডেন্ট, একজন কোষাধ্যক্ষ, আর একজন আপনার বোধহয় সহসভাপতি টাইপের কেউ ছিলেন। এভাবেই উনি পরিচালনা করতেন। পরবর্তী ক্ষেত্রে প্রত্যেকটা পঞ্চায়েতে ৩ জন কিন্তু হেড ছিলেন। পাঁচ জনের সংমিশ্রণে কিন্তু পঞ্চায়েত গঠিত হতো। এটা হলো হাতের, যেমন পাঁচটা হাতের অঙ্গুলি, এটা মুষ্টি করলে একটা শক্তি, এটাই ছিল পঞ্চায়েতের সিম্বল। তো আসলে পঞ্চায়েত প্রথার একজন ছাড়া থাকতেন সর্দার, ওনাকে সর্দারও বলা হতো, আবার মীরে মহল্লা বলা হতো। মীরে মহল্লাটা সম্ভবত ফার্সি শব্দ। তো উনি ছিলেন সর্দার এবং বর্তমান স্টাইলে বলতে পারেন সভাপতি। আরেকজন থাকতেন সহসভাপতি, ওনাকে বলা হতো নায়েব সর্দার। আর একজন থাকতেন গোরেদ। গোরেদ হলো প্রচার সম্পাদক, যিনি খোঁজ খবর দিতেন সবাইকে। আর বাকি ৫ জন থাকতেন
লায়েক ব্রাদার, লায়েক ব্রাদার না, শব্দটা বেরাদার, দুইজন থাকতেন লায়েক বেরাদার। তো এভাবেই কিন্তু পঞ্চায়েত হতো। এবং পঞ্চায়েতে যে সমস্ত সালিশগুলো হতো, যদি কোনো পক্ষ মনে করতো যে এটা সঠিক বিচার হয়নি, ওনারা কিন্তু আপিল করতেন ওই সর্দার কমিটির কাছে, ওখানে আবার এটা নিয়ে আবারই করা হতো। তো সাধারণত এগুলা মাধ্যমে সুশৃঙ্খল অবস্থা ছিল, কারণ একজন সর্দার তার মহল্লার প্রত্যেকটা লোককে উনি চিনতেন। তো সেই জন্য কোনো অকারেন্স করে পার পেতে পারতো না। এবং তখনকার দিনে দেখা যায় থানার যিনি ওসি আসতেন, উনি কিন্তু সর্দারের সাথে তাদেরকে যোগাযোগ করতেন। এর ফলে যেহেতু তারা সালিশের মাধ্যমে অনেক কিছু সমাধান করতে পারতেন, সেই জন্য কিন্তু কোর্টে এক সময় এই ঢাকার লোকদের, পঞ্চায়েতভুক্ত লোকদের কোর্টে মামলা যাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। সর্দারদের মধ্যে গরিব মানুষ কিন্তু কেউ সর্দার হতো না, কারণ আর্থিকটা ব্যাপারটাও কিন্তু একটা বিবেচনায় রাখা হতো তখন। এবং ওনাদের যখন পাগড়ি পরানো হতো, তাদের ওটাকে বলা হতো দাস্তারবন্দি অনুষ্ঠান। ওখানে কিন্তু পুরো মহল্লার লোককে খাওয়াতে হতো, এবং সম্ভবত ওটাই ছিল একটা পরীক্ষা যে উনি ফিনান্সিয়ালি কতটা ক্যাপেবল। হ্যাঁ, তবে সর্দারদের যে সুনাম ছিল, সেই বিচার ব্যবস্থাপনাটা তাদের খুব উল্লেখযোগ্য ছিল। যেমন অনেক সর্দারদের অনেক রকম ব্যবস্থা ছিল। যেমন আমার বাবার যেটা দেখেছি, আমার বাবা কিন্তু প্রথম যখন বাদী বিবাদী কথাবার্তা বলতো, উনি কিছু বলতেন না, শুনতেন। দেখা গেল অনেকক্ষণ বলে যখন তারা হাঁপিয়ে উঠতেন, তখন কিন্তু আমার বাবা কথা শুরু করতেন। তো এরকম, যেমন একটা ঘটনা বলি আপনাকে, ঢাকার বনেদি পরিবারের মধ্যে মোতালেব কন্ট্রাক্টরের একটা পরিবার, যারা অনেক ধনশালী পরিবার ছিলেন, এবং তাদের ওই পরিবারের যে ছেলে মেয়েদের মধ্যে সম্পত্তি বন্টন, এটা কিন্তু আমার বাবার শেষ কাজ ছিল। কারণ উনি আমাদের রিলেটিভও ছিল, আবার তারা কিন্তু আমার বাবার চেয়ে অনেক ধনী ব্যক্তি ছিলেন প্রত্যেকে, কিন্তু ওনার ব্যবস্থাপনাটা এত সুন্দর হয়েছিল যে ওটা করতে কিন্তু উনি সমর্থ হয়েছিলেন।